পীরে কামিল। লেখনতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। অধ্যায় ৭, পার্ট 1। প্যারিস থেকে ফিরে তার জীবন একটি নতুন পর্যায়ে প্রবেশ করল। প্রথম দিকে তিনি ইসলামাবাদের অবস্থিত বিদেশি ব্যাংকের শাখায় কাজ চালিয়ে যান। কিছু সময় পর তাকে লাহোরের নতুন শাখায় নিয়োগ করা হয়। করাচিতে যাওয়ারও সুযোগ ছিল, কিন্তু তিনি লাহোরকে বেছে নেন, কারণ এটি তাকে ডক্টর সিফতে আলীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছিল। পাকিস্তানে কাজের সাথে সাথে তার কর্মকাণ্ডের ধরন পরিবর্তিত হয়। তিনি তা আগে যেমন ব্যস্ততাপূর্ণ জীবনযাপন ছিল, এখনও ঠিক তেমনই ব্যস্ত ছিলেন সে। তার এক্সাম্পল অর্থনৈতিক দক্ষতার খাতি তার সাথে সর্বত্র ভ্রমণ করত। সহকারী মহলে তার নাম নতুন নয়। তিনি পাকিস্তানে ফিরে আসার পর তিনি প্রায়শই অর্থ মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের জন্য বক্তৃতার জন্য আমন্ত্রিত হতেন। এই বক্তৃতার কাজ তার কাছে নতুন কিছুই ছিল না, কারণ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর থেকেই তিনি বিভিন্ন ক্লাসে শিক্ষাদান করতেন এবং নিউ ইয়র্কে চলে আসার পরও তা অব্যাহত ছিল। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন সম্পর্কিত সেমিনারে অংশগ্রহণ চালিয়ে যান, যেখানে তার মন আবার অর্থনৈতিকের দিকে ফিরে আসে। পাকিস্তানেও তিনি তেমন সেমিনারে অংশগ্রহণ করতে শুরু করেন, যা IBA, LUMS এবং ফার্স্টে আয়োজিত হতো। অর্থনৈতিক এবং মানব উন্নয়ন এই দুই বিষয়ের প্রতি তিনি নীরব থাকতে পারতেন না। এগুলি তার হৃদয়ের খুব কাছে ছিল। এই সেমিনারের বক্তৃতার প্রতিক্রিয়া সফলতা অসাধারণ হতো। তিনি প্রতি মাসে 1 সপ্তাহ অন্তরে গ্রামের স্কুলে সময় কাটাতেন এবং সেখানে বসবাস তাকে জীবনের নতুন দিকের সাথে পরিচয় করাতো। আমরা আমাদের গ্রামীণ এলাকার দরিদ্রতা লুকিয়েছি, ঠিক যেমন মানুষ ময়লা কার্পেট লুকিয়ে রাখে। ফুরকান একবার স্কুল নির্মাণকালের সময় এটি বলেছিল। এখন গ্রামে কাটানোর দিনগুলো এই বাস্তবতার ভয়ঙ্কর দিকটি সামনে আসে। এটি যে তিনি পাকিস্তানের দরিদ্র সম্পর্কে অজ্ঞান ছিলেন না। ইউনেস্কো ও ইউনিসেফের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের কাজ করার সময় তিনি পাকিস্তান সম্পর্কিত বহু রিপোর্ট পড়েছেন, কিন্তু এবার তিনি নিজে প্রথমবারের মতো সে মানুষদের দেখলেন যারা দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে। 10 বা 15টি বড় শহর থেকে বাইরে বের হোক, তখনই বোঝা যায় ছোট্ট শহরের মানুষেরা হয়তো 3য় শ্রেণীর নয়, বরং 10ম বা দ্বাদশ শ্রেণীর নাগরিক। তাদের কাছে চাকরি নেই, সুযোগ সুবিধা নেই। তারা জীবনটির অর্ধেক কাটায় আকাঙ্ক্ষায়, অর্ধেক কাটায় হতাশায়। কোনো ধরনের নৈতিকতা এমন নির্দেশ দেয় না যে একজন মানুষ দিনের শুরু করুক শুকনো পুরনো রুটির সঙ্গে এবং দিনের শেষে থাকুক ক্ষুধায়। আর আমরা ক্ষুধা এবং অভাব দূর করার বদলে আমরা মসজিদ বানাতে থাকি। ভবনগুলো বিশাল, ব্যয়বহুল, দেওয়াল এবং মেঝে সেরা মার্বেল দিয়ে তৈরি এবং সজ্জিত ছাদের সঙ্গে। আপনি দেখবেন একই রাস্তায় হয়তো 10টি মসজিদ, কিন্তু জায়গাগুলো পূর্ণ নয় প্রার্থীদের দ্বারা। ফুরকান বিষণ্ণভাবে বলতেন, এই দেশে এগুলো মসজিদ আছে যে যদি পুরো পাকিস্তানের জনসংখ্যা সেখানে জামে তবে মসজিদ পড়তে আসতে পারবে, তবু অর্ধেক মসজিদও খালি থাকবে। আমি এমন দেশে মসজিদ নির্মাণের আশ্বাস করি না যেখানে মানুষ ক্ষুধায় আত্মহত্যা করে এবং সেখানে কিছু সামাজিক স্তরের প্রজন্ম জ্ঞানহীনতার মধ্যে হারিয়ে যায়। এমন জায়গায় আপনাকে মসজিদ নয়, স্কুল দরকার, যাতে শিক্ষা ও সচেতনতা কর্মস্বাস্থ্যের সুযোগ সৃষ্টি করে। কেবল তখনই মানুষ আল্লাহকে ধন্যবাদ জানাবে, অন্যথায় তারা শুধু অভিযোগ কি করবে। তিনি ফুরকানের কথা চুপচাপ শুনতেন। গ্রামে নিয়মিত ভ্রমণ করার শুরু করলেন। তিনি বুঝতে পারলেন ফুরকান ঠিকই বলেছিল। দরিদ্র মানুষকে বিশ্বাসের প্রতি অন্ধ করছিলেন। তাদের সবচেয়ে সাধারণ চাওয়াও তাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াতো এবং সে কেউ তাদের চাওয়া পূরণ করতে পারত, তার নিকটে তারা দাস হয়ে যেত। তিনি যে সপ্তাহান্তরে গ্রামে আসতেন, মানুষ সবচেয়ে সাধারণ জিনিসের জন্য তার সঙ্গে দেখা করতে লাইন ধরে দাঁড়াতো। কখনো কখনো সেই লাইন শেষ হওয়ার নামই নিত না। আমার ছেলেকে ফ্যাক্টরিতে কাজ দাও, মাসে 1000 টাকা হলেও আমাদের আয় বাড়বে। যদি আমার কাছে 20,000 টাকা থাকতো, আমার মেয়ের বিয়ে দিয়ে দিতাম। বৃষ্টি আমাদের ফসল নষ্ট করে দিয়েছে। পরবর্তী মৌসুমের জন্য বীজ কেনার জন্য আমাদের টাকা লাগবে, টাকা নেই। দয়া করে কিছু টাকা ধার দাও, ফসল তোলার পর আমি তা ফেরত দিয়ে দেব। পুলিশ আমার ছেলেকে গ্রেফতার করেছে। তারা কারণ বলছে না। তারা বলছে যতবার তারা চায়ে ধরে রাখবে, দয়া করে SHEর সঙ্গে কথা বলুন। পাটোয়ারি আমার জমির ব্যাপারে আমার সঙ্গে ঝগড়া করেছে। সে চাইছে কারো অন্যের
কাছে তা দিতে। সে বলেছে, আমার কাগজপত্র জাল। আমার ছেলের পাশের গ্রামে কাজ করে, তাকে 8 মাইল হাঁটতে হয় যাতায়াত করতে। যদি আপনি তার জন্য একটি সাইকেল এনে দিতে পারতেন। আমাদের বাড়িতে পানির জন্য একটি হ্যান্ডপাম্প লাগানো দরকার, দয়া করে সাহায্য করুন। সালার হতবাক হয়ে তাদের চাওয়া শুনতেন। এমন সাধারণ জিনিসগুলো কি সত্যি এত বড় চ্যালেঞ্জ যে মানুষ তাদের জীবনকালে কাটিয়ে দেয় এগুলো মোকাবিলা করতে? যখন তিনি মাসিক গ্রামে বেতনে তিনি সঙ্গে নিয়ে যেতেন 10 থেকে 15 হাজার টাকা। সে টাকা ছোট ছোট পরিমাণে পরিবর্তন করে বিতরণ করে দিতেন সাধারণ মানুষদের মধ্যে, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হতো। তিনি তাদের জীবনে কিছু সহায়তা নিয়ে আসতো। তিনি যে কয়েকটি লাইন লিখতেন বা কয়েকটি ফোন করতেন বড় কোনো ব্যক্তির সঙ্গে তাদের পক্ষ থেকে, তা তাদের বোঝা হ্রাস করত এবং অদৃশ্য শৃঙ্খল ছিন্ন করত। সম্ভবত সালারও এটির প্রভাব কতটা তা তিনি নিজেও পুরোপুরি জানতেন না। লাহোরে থাকা অবস্থায় তিনি নিয়মিত ডক্টর সিফতে আলীর সঙ্গে দেখা করতেন। প্রতিদিন ঈশা নামাজের পর মানুষ যেখানে জমা হতো এবং ডক্টর আলী কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন। কখনো নিজের পছন্দের বিষয়ে, কখনো কোনো অতিথির প্রশ্ন করলে সেটির আলোচনার বিষয় নিয়েও উঠত। অধিকাংশ বক্তার মধ্যে ডক্টর সিফতে আলীর দর্শকে কেবল শোনার জন্য বৃদ্ধ নিঃশ্বাসে বিশ্বাস করতেন। তো তার বক্তৃতা ছিল ইন্টারেক্টলি এবং তিনি প্রশ্ন ছুড়ে দিতেন যাতে আলোচনা করতে থাকে। তিনি দর্শকদের মতামতকে মূল্য দিতেন এবং সমালোচনা গ্রহণ করতেন পরিপক্ক ইতিবাচকভাবে। সালার সিকান্দার হয়তো একজন এমন মাত্র ব্যক্তি ছিলেন যিনি কখনো কোনো প্রশ্ন তোলেননি বা ডক্টর আলী যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দেওয়ার চেষ্টা করেননি। তিনি তাদের সঙ্গে যোগ দেননি যারা মতামত দিয়েছে বা যারা আলোচনা করছে। প্রায়শই তিনি ফুরকানের সঙ্গে যেতেন, আর যদি ফুরকান না থাকতো তবে একাই এসে রুমের এক প্রান্তে নিজের নিয়মিত আসন গ্রহণ করতেন। তিনি শান্তভাবে ডক্টর আলীর কথা এবং চলমান আলোচনা শুনতেন। কখনো কখনো তাকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে পরিচয় দিতেন, আমি সালার সিকান্দার, আমি একটা ব্যাংকে কাজ করি। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি প্রতি সপ্তাহে একবার ডক্টর সিফতে আলীকে ফোন করতেন, কিন্তু কথোপকথন খুব সংক্ষিপ্ত এবং প্রায় সর্বদাই একই রকম হতো। তিনি ফোন করতেন, ডক্টর আলী কলটা রিসিভ করত এবং সর্বদা শুধু একটি প্রশ্ন করতেন। প্রথমবার যখন তিনি সেই প্রশ্ন শুনলেন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি আমেরিকায় পৌঁছেছিলেন এবং ডক্টর আলী তাকে পাকিস্তানে ফেরার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। সালার হতবাক হয়ে গিয়েছিল। এত শীঘ্র নয়, তিনি প্রশ্ন দিয়েছিলেন, প্রশ্নের প্রকৃতি বোঝার ইচ্ছে ছাড়াই। পরে এটি তাকে অদ্ভুত মনে হয়নি, কারণ অচেতনতাভাবে তিনি মনে করতেন ডক্টর আলী কী বোঝাতে চাইছেন। সবসময় সে যে সময় ডক্টর আলীর কাছে এটি জিজ্ঞাসা করেছিল সেটি ছিল যখন তিনি ইমামাকে খুঁজে রেটের এড়িয়ে গিয়েছিলেন। প্যারিসে ফিরে আসার পরে তিনি পরের সপ্তাহে ডক্টর সিফতে আলীকে ফোন করেছিলেন। যেমন সর্বদা ও সবসময় কথোপকথন একই প্রশ্ন শেষ হতো, আপনি কখন পাকিস্তানে ফিরবেন? হঠাৎ সালার অনুভব করলেন তিনি তার অপেক্ষা করতে পারবেন না, নিজেকে সামলে কিছু সময় লাগবে। পরের মাস আমি এই চাকরি থেকে পদত্যাগ করছি এবং পাকিস্তানের একটি ব্যাংকে কাজ করব। খুব ভালো, তাহলে আমরা পরের মাসে দেখা করব, ডক্টর আলী বললেন। আমার জন্য দোয়া করবেন অনুগ্রহ করে। অবশেষে সালার বলল, আমি করব। আর কিছু? না, আর কিছু নয়, আল্লাহ হাফেজ, তিনি বললেন। ডক্টর আলী এভাবে উত্তর দিলেন এবং এই কথোপকথন সালার পাকিস্তানের আগমনের দিন পর্যন্ত একই রূপে শেষ হতো। ডক্টর সিফতে আলীকে দেখা সালারের জন্য শান্তির অনুভূতি নিয়ে আসতো। এটা একমাত্র সময় যখন তিনি অনুভব করতেন দুশ্চিন্তা সম্পূর্ণভাবে তার কাছ থেকে দূরে সরে গেছে। শান্তভাবে তার সামনে বসে সালার কখনো কখনো মনে হতো নিজের সব বোঝা খুলে বলে দিতে, সব কিছু যা তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এবং যা বিষের মতো তাকে ক্ষয় করছিল। অপরাধবোধ এবং অনুশোচনার ভার, অস্থিরতা, অসহায়তা এবং লজ্জার অনুভূতি, আফসোস সবাই। তারপর ডক্টর সিফতে আলীর প্রতিক্রিয়ার ভয়, তিনি কি ভাবলেন, সালারের সংকল্প ভেঙে দিতেন। ডক্টর সিফতে আলী অস্পষ্টগুলো দূর করার একজন বিশেষজ্ঞ ছিলেন। সালা তার সঙ্গে বসে থাকতেন, নীরবভাবে শুনতেন, বোঝার চেষ্টা করতেন, শোষণ করতেন, জিজ্ঞাসা করতেন, সিদ্ধান্তে পৌঁছাতেন। একটি আবরণ ধীরে ধীরে নামছিল এবং দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে আসছিল। সেই সব প্রশ্ন যা বহু বছর ধরে তার মনে বোঝা হয়েছিল, সেগুলো ডক্টর আলী উত্তর দিয়েছিলেন। তুমি যদি ইসলামকে বোঝার জন্য অধ্যায়ে সঙ্গ নাও, তুমি এই বিস্তার বুঝবে।
এটি কতটা উন্মুক্ত, এটি সংকীর্ণ মনা ও কৃপণবাতিক ধর্ম নয়। ইসলামে এর কোনো স্থান নেই। এটি আমি দিয়ে শুরু হয় এবং আমরাতে চলে, ব্যক্তি থেকে সমাজ পর্যন্ত। ইসলাম আশা করে না যে তুমি সারাদিন প্রার্থনায় মাদুরে বসবে, মাথায় টুপি, হাতে তসবিহ নিয়ে শুধু নামাজও প্রচার করবে। বরং এটি চায় তুমি তোমার জীবনকে সত্যতার, দায়িত্বশীলতার, ধর্মপ্রাণতা ও পরিশ্রমের উদাহরণ হিসেবে গড়ে তোলো। এটি সততা ও স্থায়ীশীলতার চায়। একজন ভালো মুসলিম অন্যকে তার দ্বারা কথায় নয়, কর্মের দ্বারা প্রভাবিত করে। সালাহ ডক্টর সিফতা আলীর বক্তৃতার রেকর্ড করতেন এবং পরে বাড়িতে শুনতেন। তিনি একজন মেন্টরের খোঁজা ছিলেন এবং তাকে ডক্টর সিফতা আলীকে খুঁজে পেয়েছিলেন। সালার চলো, আসো অনুগ্রহ করে, আর কতক্ষণ আমাকে খোটাতে লাগবে? অনিতা তার হাত ধরে টানছিল। তিনি বিরক্ত হতে শুরু করেছিলেন। তিনি ইসলামাবাদে এসেছিলেন 3 দিনের ছুটিতে আম্মারের বিয়ের জন্য, যদিও তার পরিবারে জোর দিয়েছিল এই সপ্তাহের জন্য তাদের সঙ্গে থাকতে। বিয়ের অনুষ্ঠান কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল। তিনি অনুষ্ঠানের গুরুত্ব এবং প্রকৃতি ভালোভাবে জানতেন। তাই তাদের জোর সত্ত্বেও তিনি পরিকল্পনা করেছিলেন 3 দিনের বেশি থাকবেন না। আর এখন তিনি আম্মানের মেহেন্দি অনুষ্ঠানে ছিলেন, যা কনের এবং বর উভয় পক্ষের পরিবারের সঙ্গে মিলিতভাবে উদ্বোধিত হচ্ছিল। আম্মান ও আসরার বন্ধু আত্মীয়তা, ভারতীয় চলচ্চিত্রের গান ও পপ মিউজিক চালছিল। এটি ছিল এক উন্মাদ উচ্ছ্বাসের পরিবেশ। স্লিভলেস ড্রেস, উন্মুক্ত গলার অংশ, শৈলের সঙ্গে লেগতে থাকা পোশাক, শিয়ার ড্রেস এবং নেট ব্লাউজ সহ সিল্কের সিফন শাড়ি। পরিবারের মহিলারা ঠিক তেমনই পোশাকে ছিলেন যেমন সবাই। এটি একটি মিশ্র সমাবেশ ছিল এবং এই গান বাজনা নাচ শুরু হওয়ার আগে তিনি এমন একটি আসন খুঁজে নিলেন যেখানে কার্পেট ও ব্যাংকিং মহলের মানুষ বা যারা তার পিতা ও ভাইদের চেনেন তারা বসেছিলেন। কিন্তু তারপর মেহেন্দি অনুষ্ঠান শুরু হলো এবং অনিতা তাকে স্টেজে টেনে নিল। আম্মান এবং আছরা সেখানে আড্ডা দিচ্ছিল। তিনি আসবার সঙ্গে প্রথমবারের মতো পরিচিত হচ্ছিলেন। আম্মান তাদের পরিচিত কলারের। অনুষ্ঠানের শেষ হওয়ার সঙ্গে সালার পালাতে চেয়েছিল, কিন্তু তাইবা তাকে থামালেন। এটা তোমার ভাইয়ের মেহেন্দি, আর তুমি কোথাও কোন কোণে বসে আছো? তোমাকে এখানে থাকা উচিত। তিনি তিরস্কার করলেন। তাই তিনি থাকলেন। কামরান ও তার স্ত্রী সহ একজন কজ এসে চেষ্টা করলেন তার ঘাড়ে মেহেন্দির ফিতে দেওয়ার, যা অন্যান্যরা পড়েছিল। সালার এবারও তাকে সরিয়ে দিলেন, বিরক্তি প্রকাশ করে। কয়েক মিনিটের মধ্যেই নাচের সঙ্গীত শুরু হলো এবং আম্মানের সঙ্গে তার সব ভাই বোন করজা নাচতে লাগলো। অনিতা তাকে নাচের ফ্লোরের দিকে টানছে। না অনিতা, আমি নাচতে পারি না। আমি জানি না কিভাবে। তিনি নিজেকে আলাদা করতে এবং অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে চাইলেন, কিন্তু তাকে শোনার বদলে আম্মান ও অনিতা তাকে সেই ভিড়ের কেন্দ্রে নিয়ে গেল। কামরান ও মায়েজের বিয়েতে তিনি এমন নাচ করেছিলেন, কিন্তু সেটি 7 বছর আগে। আর এই 7 বছরে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। মনেরও আত্মা আম্মানের বিয়েতে সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তার জন্য হাত উঁচু করা পর্যাপ্ত কঠিন হয়ে গেল। নিখোঁজই অসহায়, কিন্তু শুধু সেখানে দাঁড়িয়ে রইল। নিচু হয়ে অনিতার কানে ফিসফিস করে বললেন, আমি নাচতে ভুলে গেছি, অনুগ্রহ করে আমাকে যেতে দাও। শুরু তো করো, সব ফিরে আসবে। অনিতা উত্তর দিল। রেস্কিউভাবে তার কাঁধে হাত রাখলো। আমি পারি না, তোমরা সবাই নাচো, আমি অনুষ্ঠান উপভোগ করছি, আমাকে যেতে দাও। এই সময়ে আশরাফ ভিড়ের সঙ্গে যুক্ত হয়ে গেলেন এবং তার আগমন সালারের জন্য পালানোর সুযোগ তৈরি করলো। শীর্ষে পৌঁছানো প্রতিটি জাতি, প্রতিটি প্রজন্মের স্বপ্ন, এবং তারপর সেই সম্প্রদায়গুলি যারা ঐশ্বরিক প্রকাশনা পেয়েছে সেটিকে নিজের অধিকার মনে করে মহিমার শিখরে পৌঁছানোর, কিন্তু শুধু এই কারণে যে তারা একটি ঐশ্বরিক দূত ও শাস্ত্রের দ্বারা আশাবাদ প্রাপ্ত, তারা যোগ্য হয়ে যায় না। তাদের কার্যকলাপের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হয়, তবে তারা কোনো মর্যাদা বা বিশেষ সুবিধা বা গুণের অধিকারিত হয়। একই পরিস্থিতি অতীতে মুসলমানদের ক্ষেত্রে ঘটেছে এবং এখনও তাদেরকে প্রভাবিত করছে। তাদের সমস্যা হলো তাদের উচ্চবর্গের মানুষেরা অহংকার ও বিলাসিতা বোধের শিকার। এসব জিনিস যে একটি মহামারীর মতো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে অশেষভাবে। সেখানে দাঁড়িয়ে নাচারত পুরুষ মহিলাদের দিকে তাকিয়ে ডক্টর সিফতালের কথাগুলো সালারের মনে পড়ল। একজন মুমিন, একজন প্রকৃত বিশ্বাসী কখনো বিলাসী নয়,
না সে সাধারণ জনগণের একজন হোক, না শাসক। তার জীবন কোনো প্রাণী বা পোকামাকড়ের মতো নিম্ন প্রবৃত্ত দ্বারা পরিচালিত নয়। শুধু খাওয়া, ঘুমানো, প্রজন্ম এবং মৃত্যু, এটি একজন মুসলমানের জীবন দ্বারা হতে পারে না। সালেরের ঠোঁটের কোণে একটি হাসি ফুটল। এখানে তিনি এমন প্রাণী ও পোকামাকড়দের ভিড়ে রয়েছেন এবং এই জ্ঞান তিনি তাদের সঙ্গ অনেক আগে ছেড়ে দিয়েছেন। তাকে আনন্দ দিল। সবাই সেখানে খুশি, সন্তুষ্ট ও নিজেদের সঙ্গে শান্ত। উচ্চ হাসি, দীপ্তমান মুখ এবং ঝকঝকে চোখ। তার সামনে তাইয়াবা নাচছিল আম্মানের শ্বশুরের সঙ্গে, আর আনিতা নাচছিলেন তার বড় ভাই কামরানের সঙ্গে। সালার কপালে হাত মেলালেন। সম্ভবত এটি জোরালো সঙ্গীতের আর মানসিক উত্তেজনার কারণে কপালের ব্যথার ঢেউ অনুভব করছিল। তিনি চশমা খুলে চোখ মেললেন, তারপর আবার চশমা পরে সে বিশৃঙ্খল থেকে বের হওয়ার পথ খুঁজল এবং সফল হলেন। কোথায় যাচ্ছ? তাইবার কণ্ঠস্বরের শব্দ তিনি ফিরে তাকালো, অনুসরণ করলো এবং তিনি তার হাত ধরে রাখলেন। তিনি ঠিক এখনও নাচ থামিয়েছিলেন এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। আমি শীঘ্রই ফিরে আসবো মাম্মি, নামাজের পর। আজই হওয়া যাক। সালার হেসে দিলেন, কিন্তু কিছু বলে না। তিনি মাথা নাড়লেন এবং আলতোভাবে হাত সরালেন। তিনি একটি পথ খুঁজে বের করার চেষ্টা করলেন। সে কখনো স্বাভাবিক হতে পারে না। জীবন উপভোগ করা একটি শিল্প, আর এই মূর্খ কখনো এই শিল্প শিখবে না। তিনি দুঃখ ভরে ভাবলেন, তৃতীয় ছেলেকে চলে যাওয়ার সময় দেখছিলেন। শোরগোল ও কোলাহল থেকে বের হয়ে সালার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সালার গেট দিয়ে মসজিদের দিকে হাঁটছিল। সে সময় গায়ক পুরো ফর্মে গান গাইছিল। সালারও একমাত্র ব্যক্তি ছিলেন সে বাড়ি থেকে যিনি মসজিদে যাচ্ছিলেন। পার্ক করা গাড়ির লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ক্রমাগত ডক্টর শিবতালের কথা ভাবছিলেন এবং সেই শতাধিক মানুষকেও যারা বাড়িতে ব্যস্ত নাচে, গানে ও আনন্দে। মসজিদে নামাজের জন্য কেবল 14 জন মানুষ এসেছিল। পাকিস্তানে ফিরে আসার পর সালার ইসলামাবাদের পোস্টিংয়ের সময় তার পিতামাতার সঙ্গে বসবাস চালিয়ে গেলেন। যখন তাকে লাহোরে বদলি করা হলো, তিনি বাংলা ভাড়া নেওয়ার পরিবর্তে ফুরকানের ব্লকের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতে পছন্দ করল, কিছু এলিট স্থানীয় এলাকায়। ফুরকানের কাছাকাছি থাকার আরেকটি কারণ ছিল যে তার অনুপস্থিতিতে অ্যাপার্টমেন্টটি অনিয়ন্ত্রিত থাকার কারণে তিনি নিরাপত্তাহীন বোধ করতেন এবং দ্বিতীয় বাড়িতে থাকা মানে সেবক নিয়োগ করা, যা রাখার জন্য সময় দিতে হতো। অথচ তিনি প্রায় বাড়িতে থাকতেন না। ফুরকানের সঙ্গে বসবাস করার ফলে সালারের সামাজিক বৃত্তি ও লাহোরের সাম্প্রদায়িক হতে শুরু করলো। ফুরকান খুবই সমাজ সচেতন ব্যক্তি এবং তার সামাজিক বৃত্তিও যথেষ্ট বড়। সালারের মেজাজ ও স্বাভাবিক জানলেও তিনি সময়ে সময়ে তাকে বিভিন্ন অনুষ্ঠানে টেনে নিয়ে যেত। সেই রাতে সালার ফুরকানের সঙ্গে ছিল এক মেডিকেল সহকর্মী ডিনার ও মিউজিক পার্টিতে, যা একটি ফার্মের আয়োজিত হয়েছিল। সালারকেও নিমন্ত্রণ করা হয়েছিল এবং যখন তিনি গজল সন্ধ্যার কথা শুনলেন, তিনি নিজেকে প্রতিরোধ করতে পারলেন না। শহরের উচ্চবিত্ত এই খামারে জড়ো হয়েছিল। সালা তাদের মধ্যে আংশিককে চিনতেন এবং কিছু পরিচয়ের সঙ্গে আলাপ শুরু করলেন। ডিনার সার্ভ করা হয়েছে এবং খেতে খেতে সালার ফুরকানকে খুঁজছিল, যদি দৃশ্যমান ছিল না। ডিনার চলাকালে তিনি ফুরকানকে দেখলেন, যিনি তাকে দেখে এগিয়ে এলেন। চলো সালার, আমি পরিচয় করে দিই, তিনি বললেন। এ হলো ডক্টর রাজা। তিনি গায়রাম হাসপাতালে শিশু বিশেষজ্ঞ। সালা তার সাথে হাত মেলালো। আর এ হলেন ডক্টর জালাল আনসার। সালারের পরিচয় প্রয়োজন ছিল না, তিনি শুনলেন না ফুরকান আর কি বলছিল। তিনি জালার দিকে হাত বাড়ালেন এবং সাবলীলভাবে হাত মেলালেন। জালারও নিশ্চয়ই সালারকে চিনেছে। সালার আনন্দের একটি সন্ধ্যা কাটাতে সেখানে গিয়েছিল, কিন্তু বুঝতে পারল না এটা একটি ভয়ানক রাত হতে চলল। অতীতের স্মৃতির ঢেউ সব সীমা ভেঙে তাকে আক্রমণ করলো। সবাই চলে যাচ্ছিল সেই স্থান, সেখানে সঙ্গীতের আয়োজন করা হয়েছিল সেখানে। ফুরকান সালারের সঙ্গে ছিল এবং জালাল কিছুটা এগিয়ে অন্য ডাক্তারের সঙ্গে ছিল। সালারের মুখ আওড়ে তার পিঠের দিকে তাকালো। ইকবাল বানু ফজরের গান গাইছিল। একাকিত্বের মরুভূমিতে প্রিয় প্রিয়তমা, তোমার কণ্ঠের ছোঁয়াগুলো কাঁপে, তোমার ঠোঁটের মায়াজাল একাকিত্বের মরুভূমিতে দূরত্বে ধ্বংসবাসাসে নিশে, তোমার আলিঙ্গনের সৃজন এবং গোলাপ ফটে। তার চারপাশে বসা মানুষেরা একসঙ্গে দোলাচল করছিল। গায়কের কণ্ঠ ও কবিতার ছন্দের মুগ্ধতা। সালার কিছু টেবিল দূরে বসে তাকালো। যে মানুষটি বন্ধুদের সঙ্গে আনন্দে মগ্ন ছিল,
সে মানুষটি দেখেও সালার তাকে আগে ঈর্ষার অনুভূতি হয়নি, কিন্তু এখন সে মানুষটিকে দেখলে তিনি ঈর্ষা অনুভব করতেন। আধ ঘন্টা পর তিনি ফুরকানের কাছে জিজ্ঞাসা করলেন, চলো কি যাওয়া যাক? কোথায়? বাড়ি। প্রোগ্রাম তো এখনো শুরু হয়েছে। আমি তো বলেছিলাম পার্টি রাত করে দেরি করে শেষ হবে। হ্যাঁ, কিন্তু আমি যেতে চাই। কাউকে বলে আমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি থাকো। ফুরকান তার মুখে মনোযোগ দিয়ে দেখলেন, তুমি কেন যেতে চাও? একটি জরুরি কিছু মনে পড়ে গেছে। সালার হাসতে চেষ্টা করলো। ইকবাল বানু শুনতে শুনতে কিভাবে কারো জরুরি কিছু মনে পড়ে যায়। ফুরকানের ভঙ্গি বেশ অভিযোগমূলক। বসো, আমি নিজের পথ খুঁজে বার করে নেব, বাড়ি চলে যাব, সালার বললেন এবং উঠে পড়লেন। তুমি বেশ অদ্ভুত আচরণ করছো। এই খামারটি মরুভূমির মাঝখানে, কিভাবে যাবে? যাই হোক, যদি তুমি আগে চলে যেতে জোর করো তাহলে চলি। ফুরকান উঠলেন। তারা তাদের হোস্টকে বিদায় জানালেন এবং ফুরকানের গাড়িতে উঠলেন। এখন বলো, হঠাৎ কি হলো? ফুরকান জিজ্ঞাসা করলো। খামার থেকে বেরিয়ে গাড়ি চালানোর সময়। আমি আর সেখানে থাকতে চাইনি। কেন? সালার কোনো উত্তর দিল না। তিনি জালালের বাইরে তাকালেন। জালাল কি তোমাকে ওখান থেকে চলে আসার কারণ হয়ে গেছে? সালার ফিরে ফুরকানের দিকে তাকালো। সে গভীর নিঃশ্বাস নিল। তাহলে আমার এই পরিস্থিতি বোঝার ধরন ঠিক ছিল। তুমি পার্টি ছেড়ে চলে গেলে কারণ জালাল আনসার কারণ। কিভাবে জানলে? সালার বললেন, যেন পরাজয় স্বীকার করে। তোমাদের দেখা খুবই অদ্ভুত ছিল। জালাল অস্বাভাবিকভাবে তোমাকে কোনো গুরুত্ব দেয়নি, যদিও তোমার মতো সুপরিচিত ব্যাংকারের সামনে একজন মানুষ যেমন তার সুবিধার জন্য সর্বদা সুযোগ নেয়, সে তা করতে পারত, কিন্তু তুমি সারা জীবন শুধু তাকিয়ে থাকলে। ফুরকান খুব শান্তভাবে বলল, তুমি জালাল আনসারকে থেনো? সালার আবারও সরাসরি সামনে তাকে জিজ্ঞাসা করলো। তারপর কিছুক্ষণ পর নিচু করে বলল, সে হলো সেই মানুষ যাকে ইমামা বিয়ে করতে চেয়েছিল। ফুরকান নিঃশব্দ হয়ে গেল। তিনি আশা করেননি যে সালার ও জালালের মধ্যে সম্পর্কটা ঠিক এরকম থাকবে, না হলে তিনি কখনো এই প্রশ্ন করতেন না। অনেকক্ষণ গাড়িতে নীরবতা বিরাজ করলো। আমি হতাশ হলাম জানতে পেরে যে সে জালাল আনসারের মতো একজন মানুষকে বিয়ে করতে চেয়েছিল। সে খুব অহংকারী। আমরা তাকে বেঁচে ডাকছি একমাত্র আগ্রহ টাকা, এটাই তার একমাত্র আগ্রহ। তার রোগীটা টাকা পাবে কি না বা কিভাবে পাবে সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমরা কথা মনে রেখো, যদি সে এভাবে চলতে থাকে তাহলে আগামী 10 বছরে সে লাহোরের সবচেয়ে ধনী ডাক্তার হয়ে যাবে। ফুরকান জালার সম্পর্কে মন্তব্য করছিল আর সালার নীরবে তা শুনছিল। তিনি শেষ করলে সালার বলেন, এটাই বোধহয় নিয়তি। তুমি কি তাকে ঈর্ষা করছো? ফুরকান বিস্মিত হলেন। না, আমি ঈর্ষা করতে পারি না। সালার অদ্ভুতভাবে হাসল। তুমি তার সম্পর্কে যা বলছো এসব আমি বহু বছর আগে জানতাম। যখন আমি ইমামার বার্তা নিয়ে তার কাছে গিয়েছিলাম তখনই বুঝেছিলাম সে কী ধরনের ডাক্তার হবে, কিন্তু আজ তাকে দেখে আমি ভীষণ ঈর্ষা অনুভব করছি। তার মধ্যে প্রশংসনীয় কিছু নেই, দেখতেও সে সাধারণ, তার পরিবারও একেবারে সাদামাটা। তার মতো হাজারো ডাক্তার আছে, লোভী, বাস্তববাদী, কিন্তু তার ভাগ্য দেখো, ইমামা হাসিমের মতো একটি মেয়ে তার প্রেমে পড়েছিল। তার জন্য সে নিজের জীবন ধ্বংস করেছে, বাড়ি ছেড়েছে। তাকে কসাই বলা বা যা খুশি বলো, তাতে তার পরিস্থিতি বদলায় না, আমারটাও না। সালার কথা মাঝপথে থামিয়ে দিল। ফুরকান দেখল তার মুখে ছায়া নেমে এসেছে। তার মধ্যে নিশ্চয়ই কিছু ছিল, বিশেষ কিছু, যার জন্য ইমাম হাসিম আর কাউকে নয়, কেবল তাকে ভালোবেসেছিল। সালারের চোখ কচলালেন। শহরের দিকে গাড়ি চলতে চলতেই ফুরকান বললেন, আমি যদি জানতাম এখানে তোমার জালাল আনসারের সঙ্গে দেখা হবে তাহলে কোনোভাবেই তোমাকে সঙ্গে আনতাম না। আমিও কোনো মূল্যে আসতাম না যদি আগে জানতাম। সালার দুঃখভরা ভাবে বলল। ইউনেস্কো স্ক্রিনের ওপারে অন্ধকারের দিকে তাকালো। তারা আর কিছুক্ষণ নীরবে চলল। তারপর ফুরকান আবার তার দিকে তাকালেন। তুমি কি কখনো তাকে খোঁজার চেষ্টা করনি? কাকে? ইমামাকে? এটা সম্ভব নয়। কেন? আমি কিভাবে তাকে খুঁজবো? কয়েক বছর আগে চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। আর এখন তো আরও কঠিন। সংবাদপত্রের সাহায্য নিতে পারতে। তার সম্পর্কে নোটিশ দেব? সালার কিছুটা বিরক্ত হয়ে বলল, কে জানে তাকে পাবো কি না।
কিন্তু তার লোকজন অবশ্যই আমার কাছে পৌঁছে যাবে। তাদের চোখে আমি আগেই সন্দেহজনক ছিলাম। তাছাড়া পত্রিকায় কি লিখবো, কি বলবো? তিনি নিরুপায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। তাহলে তাকে ভুলে যাও, ফুরকান বাস্তববাদী স্বরে বলল। মানুষ কি শ্বাসটা ভুলে যেতে পারে? সালার পাল্টা জবাব দিল। সালার, এটা তো অনেক আগের কথা। আর কতদিন তুমি এই অধরা ভালোবাসার জন্য কাতর হয়ে থাকবে? সামনে তোমার জীবনটা পড়ে রয়েছে। ইমাম হাসিনের জন্য তুমি পুরো জীবন উৎসর্গ করতে পারো না? আমি কিছুই উৎসর্গ করছি না, না আমার জীবন, না আমার সময়, না নিজেকে। যদি ইমাম হাসিম আমার হৃদয়ে থাকে, সেটা শুধু এই কারণে যে আমি তাকে ভুলতে পারি না। আমার ক্ষমতার বাইরে এটা। তাকে ভেবে আমার খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। সে আমার অস্তিত্বের প্রতিটি অঙ্গকে আয়ত্ত করেছে। যদি সে আমার জীবনে না আসতো, আমি আজ এখানে পাকিস্তানে তোমার সঙ্গে বসে থাকতাম না। সালার সিকান্দার হয়তো অন্য কোথাও থাকতো, বা সম্ভবত কোনোভাবেই অস্তিত্বহীন হতো। আমি তার প্রতি গভীরভাবে ঋণী। একজনকে যার প্রতি তুমি ঋণী, জীবন থেকে ফেলে দেওয়া যায় না। আমি পারি না। সালা সংক্ষিপ্তে ব্যাখ্যা করলো। ধরে নাও তুমি তাকে কখনো খুঁজে পাও না, তাহলে কি হবে? ফুরকান জবাব দিল। হঠাৎ নীরবতা নেমে এলো এবং দীর্ঘ সময় পর সালার বলল, আমার সেই প্রশ্নের কোনো উত্তর নেই। অন্য কিছু নিয়ে কথা বলি। তিনি সহজে বিষয় পরিবর্তন করলেন। কয়েক বছরের মধ্যে সালার ফুরকানের মতো গ্রামে অনেক কাজ সম্পন্ন করেছে এবং নতুনভাবে দ্রুত করছে, কারণ তার বেশি যোগাযোগ ও বিস্তৃত সামাজিক বৃত্তি ছিল বেশি। তিনি সেই স্থানটির চেহারা বদলে দিয়েছে। প্রথম 2 বছরে পরিষ্কার পানি, বিদ্যুৎ এবং গ্রামকে হাইওয়ের সঙ্গে যুক্ত একটি টার্চ রোড ব্যবস্থা করে দিয়েছে। তৃতীয় বছরে পোস্ট অফিস, কৃষি মন্ত্রণালয়, একটি অফিস, টেলিফোন সংযোজনের সুবিধা আদান প্রদান এবং চতুর্থ বর্ষতে একটি এনজিওর সাহায্যে তিনি হাই স্কুলের বিকল্পটি বৃত্তিমূলক ক্লাস স্থাপন করেছেন, যেখানে মেয়েরা মহিলারা হস্তশিল্প শিখতে পারে। গ্রামের ডিসপেন্সারি, একটি অ্যাম্বুলেন্স এবং আরও কিছু চিকিৎসা সরঞ্জাম যোগ করেছে। ফুরকানের মতো তিনি নিজের সম্পদের মাধ্যমে ডিসপেন্সারিটি স্থাপন করেছিলেন, স্কুলের সঙ্গে এবং ফুরকানের সাহায্য গ্রহণ করেছিলেন সেটি উন্নয়ন করতে। ফুরকানের মুখোমুখি সমস্যার বিপরীতে সালার ডিসপেন্সারি কার্যকর হওয়ার আগে স্থায়ী একজন ডাক্তার নিয়োগের ব্যবস্থা করেছিলেন। স্কুলের সমস্ত ব্যয় সালার বহন করছিলেন, কিন্তু ডিসপেন্সারি পরিচালনার জন্য তিনি বন্ধুদের সাহায্য নিয়েছিলেন। ইউনেস্কোতে কাজ করার সময় তিনি তৈরি হওয়া যোগাযোগ ও বন্ধুদের সম্পর্ক এখন কাজে আসছিল। তিনি ইউনেস্কোপে ও ইউনেস্কের অনেক সহকর্মীকে পাকিস্তানে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি বৃত্তিমূলক পরিস্থিতি প্রতিক্ষিপ্ত পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তবে চতুর্থ বছরে যা ঘটেছে তা শুধু একটি নয়, আরও কিছু হয়েছে। সেই দিন ইসলামাবাদে ফিরতে ফিরতে সিকান্দার উসমানের গাড়িটার পাংচার হয়ে যায়। ড্রাইভার রাস্তার ধারে গাড়ি থামিয়ে টায়ার পরিবর্তন করতে শুরু করে। সিকান্দার উসমান অপেক্ষা করতে করতে চারপাশে তাকালেন। তিনি একটি সাইনবোর্ড দেখলেন এবং তাতে গ্রামের নাম নজরে পড়ল। নামটি তার জন্য নতুন ছিল না, কারণ এটি সালারের সঙ্গে যুক্ত ছিল। ড্রাইভার গাড়িটি ফিরে আসার পরে সিকান্দার তাকে বলেন ওই গ্রামে গাড়ি চালাতে তিনি নিজে যাবে। হঠাৎ সালার যেন কয়েক বছর ধরে সেখানে স্কুলের পরিচালনা করছিল, তা নিয়ে তিনি কৌতূহলী বোধ করলেন। গাড়িটি সিমেন্টের রাস্তা ধরে দ্রুত চলল এবং তারা 10 মিনিটের মধ্যে গ্রামে পৌঁছালো। কয়েকটি ছোট দোকান চোখে পড়ল, সম্ভবত গ্রামের বাণিজ্যিক এলাকা। এখানে নামো এবং কাউকে জিজ্ঞাসা করো সালার সিকান্দার স্কুল কোথায়। তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন। তিনি হঠাৎ করে মনে করছিলেন সালার কখনো স্কুলের নাম উল্লেখ করেনি এবং সেখানে তারা থামলো, যেখানে আশেপাশে কোনো স্কুলের কোনো ইঙ্গিত ছিল না। গ্রামের মানুষের কাছে সালার এবং তালার বন্ধুদের গাড়ি কয়েক বছর আগে উত্তেজনায় উৎসর্গ হয়ে থাকতো, কিন্তু এখন তারা এর সঙ্গে অভ্যস্ত। তবে যেহেতু এই গাড়ি কেবল দিয়ে যায়নি, বরং পার করা হয়েছে, তাই তাদের কৌতূহলী জাগলো। ড্রাইভার একটি দোকানের দিকে এগোলো এবং সেখানে কয়েকজন মানুষকে সালারের স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করলো। হ্যাঁ স্যার, তার স্কুল এইখানেই, ওই যে রাস্তা ধরে যান, তারপর ডান দিকে ঘুরুন, আপনি একটি বড় ভবন দেখবেন, ওইটি স্কুল। একজন মানুষ ব্যাখ্যা করলেন। আপনি কি সালার সাহেবের বন্ধু? তিনি জিজ্ঞাসা করলেন। না না, আমি তার বাবার সঙ্গে এসেছি। বাবা? মানুষটি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো এবং শব্দটি শুনে সবাই গাড়ির দিকে আসতে শুরু করলো। মানুষটি উঠে ড্রাইভারকে হাত মেলালেন। সালার সাহেবের বাবা এখানে এলেন, এটা আমাদের জন্য সম্মানজনক।
তিনি বললেন এবং গাড়ির দিকে এগোতে লাগলেন। সেখানে বসে থাকা অন্যরাও তার অনুসারী করলো। সালার, উসমান এবং এই দলকে এগিয়ে আসতে দেখে কিছুটা বিভ্রান্ত হলো। ড্রাইভারকে অনুসরণ করা মানুষগুটি গাড়ির কাছে এসে জানালার মধ্যে দিয়ে হাত বাড়ালেন। সিকান্দার সতর্কভাবে হাত বাড়ালেন এবং মানুষটি উষ্ণভাবে উভয় হাত দিয়ে ধরল। সিকান্দারের অস্তিত্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আপনার সাথে দেখা হয়ে আনন্দ লাগলো স্যার, মানুষটি গভীর সম্মান সহ বললেন। চা বা ঠান্ডা পানীয় খেতে চান কি? তিনি উদারভাবে জিজ্ঞাসা করলেন। ড্রাইভার গাড়ি চালু করছিল। না না, কোনো প্রয়োজন নেই, আমি কেবল পথ জানতে চেয়েছিলাম, সিকান্দার দ্রুত বললেন। গাড়ি এগিয়ে গেল। গ্রামের মানুষেরা দাঁড়িয়ে গাড়িটি চলে যাওয়া দেখল। মানুষটি মাথা নাড়লেন দুঃখ ভরে এবং বললেন, সালাহ সাহেব একদম অন্যরকম। হ্যাঁ, তিনি এমন নন, তিনি আমাদের আতিথেয়তা ছাড়া কখনো চলে যান না। আরেকজন মানুষ সমর্থন করলেন। মানুষগুলো ঝাঁপিয়ে পড়ল। সালাহ সাধারণত তার গাড়ি গ্রামের দোকানের কাছে পার্ক করতেন এবং গ্রামের মানুষদের শহরে প্রস্তাবিত খাবার আনন্দের সঙ্গে গ্রহণ করতেন। তারপর তিনি হাঁটতেন তার স্কুলে। গ্রামের মানুষেরা হতাশ হলেন, কারণ সিকান্দার উসমান তাদের সঙ্গে খাওয়ার পরিবর্তে গাড়ি থেকে নামার জন্য খেয়াল করেননি। গাড়িটি রাস্তা থেকে ডান দিকে মোড় নিল এবং ড্রাইভারের সঙ্গে কথা বলছিল। সিকান্দার হঠাৎ নীরব হয়ে গেলেন। জানালার মধ্যে দিয়ে চোখে পড়ল বিস্তৃত ভবনটি। চারপাশে ছোট বাড়িগুলো তুলনায় যেন খাটো হয়ে গেছে। এটি সত্যি চমৎপ্রদ দৃশ্য ছিল। সিকান্দারের ধারণা ছিল না সারা এখানে এত বড় একটা স্কুল চালাচ্ছে, যা তাকে বিস্ময় করল। তা শুধুই ভবনের আকার বা প্রাঙ্গণ নয়, বরং রাস্তার পাশে থাকা সাইনবোর্ড স্পষ্ট অক্ষরে দূর থেকে পড়া যাচ্ছিল, সিকান্দার উসমান হাই স্কুল। ড্রাইভার গাড়ি স্কুলের সামনে পার করলেন। সিকান্দার নামলো এবং গেটের ওপারে দাঁড়িয়ে স্কুলের সামনে নিজের নাম পড়লেন। তার চোখে জল এলো। সালার আবার তাকে নিঃশব্দ করে দিয়েছিল। গেট বন্ধ ছিল, কিন্তু গেটকিপার সেখানে ছিল এবং গাড়ি দেখে সে গেট খুলতে শুরু করলো। সাহেব শহর থেকে এসেছেন এবং স্কুলটি দেখতে চাইছেন, ড্রাইভার বললেন। সিকান্দার উসমান এখনো বোট তার নামের দিকে তাকিয়ে রয়েছে। আপনি কি সালাহ সাহেবের সম্পর্কে এখানে এসেছেন? গেটকিপার জিজ্ঞাসা করলেন। না, আমরা কেবল দর্শন করতে এসেছি, ড্রাইভার বিনা দ্বিধায় বলল। সিকান্দার বোট থেকে দৃষ্টি সরিয়ে ড্রাইভার ও গেটকিপারের দিকে তাকালেন। আমি সালাহ সিকান্দার বাবা, তিনি দৃঢ় কিন্তু বাধা গলায় বললেন। ড্রাইভার বিস্মিত হয়ে তাকালেন এবং গেটকিপারের কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, আপনি কি সিকান্দার উসমান সাহেব? উত্তর না দিয়ে সিকান্দার উসমান গেটের দিকে এগোলেন। সে সন্ধ্যায় তিনি জগিং ট্র্যাকে ছিলেন যখন সিকান্দার মোবাইল দিয়ে ফোন করলেন। তিনি তার কল পেয়ে পথটা থামলেন এবং শ্বাস নিয়ে কাছাকাছি একটি বেঞ্চে বসলেন। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি ট্র্যাকে আছো? সিকান্দার সালারের ভারী শ্বাসের মাধ্যমে বিচার করলেন। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি। আর মাম্মি? সেও ভালো আছে। সালা তার পিতার কথা চালানোর জন্য অপেক্ষা করলো, কিন্তু অন্যদিকে কিছুটা নীরবতা বিরাজ করলো। তারপর তার বাবা বলল, আজ আমি তোমার স্কুল দেখেছি। সত্যি? সালার বিস্ময় বলল। কেমন লাগলো? এটা তুমি কিভাবে পরিচালনা করছো সালার? কি পরিচালনা? ওইখানে সব কিছুই আছে, আমি জানি না, এটা শুধু ঘুরতেই থাকতো। যদি আমি জানতাম নিজে তোমাকে সেখানে নিয়ে যেতাম। আশা করি কোনো সমস্যা হয়নি। তিনি কিছুটা উদ্বিগ্ন নিয়ে বলল। সিকান্দার উসমানের বাবা, কি ওইখানে কোনো সমস্যা হতে পারে? তিনি উত্তর দিলেন। সালা জানতো যে এটা আসলেই কোনো প্রশ্ন নাই। তুমি কি ধরনের মানুষ সালার? আমি জানি না। তুমি তো জানো আমি তোমার ছেলে। না, আমি কখনো জানতে পারিনি। সিকান্দারের স্বরটি অদ্ভুত ছিল। সালার গভীর শ্বাস ছাড়ল। আমি কখনো জানতে পারিনি। আমি এখনও নিজের সম্পর্কে জানার চেষ্টা করছি। তুমি তুমি একেবারে বোকার মতো, বিরক্তকর এবং কুৎসিত মানুষ সালার। সালার হাসলেন। ঠিক বলেছ, আসলেই এমনই। আর কিছু? এবং এটাও যে আমি সত্যি ভাগ্যবান যে তুমি আমার ছেলে। সিকান্দারের কণ্ঠ কাঁপছিল। এবার সালার চুপ থাকলো। স্কুলের মাসিক খরচগুলো বলো। আমার অফিসের প্রতি মাসে সেই অর্থের চেক পাঠাবো। সালার কিছু বলার আগেই ফোনটি বন্ধ হয়ে গেল। জগিং ট্র্যাকের ছায়ার সালারের ফোনে জলজল করে স্ক্রিন দেখলো। বাতি জ্বলে উঠলে তিনি শুধু সেখানে বসে মানুষজনকে আয়েসে দেখলেন। তারপর উঠে বড় বড় পা ফেলে ট্র্যাকের দিকে ফিরে গেল। সালার প্রথমবার রামসার সঙ্গে দেখা হয়েছিল লাহোরের আগমনের 1 বছর পরে। তিনি লন্ডন স্কুলে অফ
ইকোনমিক্সের স্নাতক ছিলেন এবং সালারের ব্যাংকে পোস্টিং পান। তার পিতা দীর্ঘদিন ধরে ব্যাংকের গ্রাহক ছিলেন এবং সালার তাকে ভালোভাবে চিনতেন। রামসা খুব সুন্দরী, বুদ্ধিমত্ত এবং সদয় স্বভাবের ছিলেন এবং ব্যাংকে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে তিনি সেখানে সকলকে বন্ধু হয়ে উঠেছিল। সহকর্মী হিসেবে তিনি সালারের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখত এবং তার বাবার কারণে সালার তাকে সম্মান করতেন। ব্যাংকের অন্যান্য মেয়েদের তুলনায় রামসা সালারের সঙ্গে বেশি স্বচ্ছন্দ এবং আনুষ্ঠানিকতায় ছিল, কিন্তু সালার জানতেন না কখনো থেকে যে তিনি এই সম্পর্কে আরও গুরুতরভাবে নিতে শুরু করেছে। তিনি তার প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে উঠেছিল এবং অফিসে আরও ঘন ঘন আসতেন। অফিসের পরও প্রায়শই তিনি তাকে কল করতেন। সারা তার আচরণটা কিছুটা অস্বাভাবিক মনে করছিল, কিন্তু তখনও মনে হওয়া সন্দেহজনকটাকে তিনি উপেক্ষা করেছিল। যদিও 1 বছরের মধ্যে তার এই ধারণা স্বস্তি শেষ হয়ে যায়। সালার যখন সকালে অফিসে প্রবেশ করে তৎক্ষণাৎ তিনি হতবাক হয়ে গেল। তার ডেস্কে একটি বড় এবং সুন্দর ফুলের তোড়া রাখা ছিল, যার সঙ্গে একটি কার্ডও লাগানো। তিনি তার ব্যাগটি নামিয়ে কার্ডটি তুলল। শুভ জন্মদিন সালার সিকান্দার, রামসা হামদিয়েনা। সালার গভীর নিঃশ্বাস নিল। নিঃসন্দেহে আজ তার জন্মদিন, কিন্তু রামসা কিভাবে জানতে পেরেছে? তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভেবে দেখল। তারপর তোড়াটি টেবিলের পাশে রেখে জ্যাকেট খুলে চেয়ারের পেছনে ঝুলিয়ে বসলো কাজের জন্য। তিনি তোড়ার নিচে আরেকটি কার্ড দেখলেন, যা তিনি খুললে পড়লেন। কার্ডের বিষয়বস্তু পড়ে তিনি সেটি আলমারিতে রেখে দিল। সে পুরোপুরি নিশ্চিত ছিল না যে তোড়াটা এবং কার্ডের প্রতি তার প্রতিক্রিয়া কী হওয়া উচিত, কিন্তু তারপর তিনি এসব চিন্তা উপেক্ষা করে কাজে মন দিল। যখন তিনি ল্যাপটপ সেট করলেন এবং ব্যাগ সরিয়ে রেখেছিল, তখন রামসা প্রবেশ করল। শুভ জন্মদিন সালার, তিনি প্রবেশ করে বলল। সালার হাসলেন। ধন্যবাদ। রামসা একটি চেয়ার টেনে তার সামনে বসলেন। সালার ল্যাপটপ চালু করতে ব্যস্ত ছিল। তোরা এবং কার্ডের জন্য ধন্যবাদ। এটি সত্যি একটি সুন্দর চমৎকার ছিল, তিনি বললেন যখন তিনি ফোনটা কম্পিউটারে প্লাগ করলেন। কিন্তু তুমি কিভাবে আমার জন্মদিন জানতে পারলে? তিনি জিজ্ঞাসা করতে না পেরে পারলেন না। ওটা আমি তোমাকে বলবো না মিস্টার, আমাকে খুঁজে বের করতে হয়েছে এবং করেছি, তিনি জোর দিয়ে বললেন। আরও কথা হলো, বন্ধুরা একে অপরকে এমন প্রশ্ন করে না। যদি বন্ধুরা এমন তথ্য জানতো না, তবে তারা কিসের বন্ধু বলো তো? সালার চোখ কম্পিউটার স্ক্রিনে থাকলেও তিনি হাসি মুখে তার উত্তর শুনছিল। আমি এখানে সমস্ত স্টাফের পক্ষ থেকে একটি দাবি নিয়ে এসেছি। আমরা একটি পার্টি চাই। আজ রাতে ডিনারের আয়োজন তোমাকে করতে হবে। সালার তার দিকে তাকালো। রামসা, আমি আমার জন্মদিন উদযাপন করি না। কেন? এমনি। তাহলে অবশ্যই কোনো কারণ থাকবে। কোনো বিশেষ কারণ নেই, আমি শুধু এটা করি না, এতটুকুই। ঠিক আছে, আগে তুমি করনি, কিন্তু এবার করতে হবে। এবার পুরো স্টাফ একটি উদযাপন চাই, তিনি সরাসরি বললেন। আমি চাইলে তোমার জন্য কোনো দিন যে কোনো জায়গায় পার্টি দিতে পারি, আমার বাড়িতে বা অন্য কোথাও, হোটেলে, যখন খুশি, যেখানে খুশি, কিন্তু এটা জন্মদিনের উদযাপনের হিসাব নয়। সালার সরাসরি বলল। ও, তাহলে তুমি চাও আমরা তোমার জন্য পার্টি আয়োজন করি? রামসা প্রতিক্রিয়া জানালো। আমি তা বলিনি। সালার অবাক লাগলো। যদি তুমি পুরো স্টাফের জন্য পার্টি করতে না পারো, অন্তত আমাকে ডিনারে নিয়ে যেতে পারো। রামসা, আমি আজ রাতে কিছু বন্ধুদের সঙ্গে ব্যস্ত। সালার দুঃখ প্রকাশ করল। কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে যাব, সে বলল। না, এটা খুব উপযুক্ত হবে না। কেন? কারণ এটা একটা স্টোক পার্টি এবং তুমি অন্যদের তাদের কাউকে চেনো না। সে আরেকটি অজুহাত দিল। বুঝতে পারছি, সে বলল। তাহলে আমরা আগামীকাল যাব? না, আগামীকাল না, অন্য কোনো দিন, আমি জানাবো। রামসা হতাশ হলো। সে বুঝতে পারল যে আপাতত সে তাকে কোথাও নিয়ে যেতে চায় না। ঠিক আছে, সে বলল এবং দাঁড়িয়ে গেল। আশা করি আমি যে বলছি তাতে তুমি কষ্ট পাওনি, সে বলল এবং চলে যেতে দেখল। না, একদমই না, ঠিক আছে, সে হেসে বের হয়ে গেল। সালার তার কাছে ব্যস্ত হয়ে পড়ল। সে ভেবেছিল যে জন্মদিনের পার্টি বিষয়টি এখন শেষ হয়ে গেছে, কিন্তু সে পুরোপুরি ভুল ছিল। দুপুরে বিরতির জন্য তার একটি সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। তার বস মিস্টার পল মিলার তাকে উচ্চভাবে অভ্যর্থনা জানালেন এবং প্রস্তুতি করেছে রামসা। এবং কেক ও অন্যান্য আয়োজন দেখে সালার এখন রামসার উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল। রামসা একাধিক তার প্রতি আর আগ্রহের ইঙ্গিত দেখিয়েছে
এবং এই পার্টি তার অনুভূতি নিশ্চিত করলো। পার্টির পর সে প্রায় 1 ঘন্টা অফিসে বসে রামসার কথা চিন্তা করলো। সে বোঝার চেষ্টা করেছিল তার কোনো ভুলের কারণে রামসা তার প্রতি আগ্রহী হয়েছে কিনা। নিশ্চিত কোনো সন্দেহ সে যে খুব আকর্ষণীয় এবং সম্ভবত গত কয়েক মাসের সঙ্গে সালারের দেখা হয়েছে তাদের মধ্যে সেরা, কিন্তু সে চায়নি যে রামসা তার সঙ্গে জড়িয়ে পড়ুক। সম্প্রতি সে তার প্রতি রামসের মনোযোগকে কেবল তার মিষ্টি প্রকৃতি এবং বন্ধুত্বের অংশ হিসেবে উপেক্ষা করেছে। যাই হোক, যখন সে বাসায় ফিরে পার্টিতে প্রাপ্ত উপহারগুলো খুলল, সে বিস্মিত হলো। উপহারের প্রকৃতি নিয়ে সে কখনো হতবাক স্থাপন করেনি। তখনই ফুরকান প্রবেশ করে। ড্রয়িং রুমে উপহারগুলো দেখে সে বলল, ওয়াও, আজ তুমি সত্যি অনেক ধন সম্পদ সংগ্রহ করেছো। আমি কি একটু দেখতে পারি? সে বসে গেল। সালার মাথা নেড়ে সম্মতি জানালো। একটি ঘড়ি, পারফিউম, টাই, ফুরকান এগুলো এক এক করে খুলতে লাগলো। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্বটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।